আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করল আইএসপিআর। বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষাৎ। সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত ইসলামীর আমিরের। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করে রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করবে না বিএনপি। হুঁশিয়ারি খন্দকার মোশাররফের। নিরপেক্ষভাবে জনপ্রত্যাশা পূরণে ব্যর্থতার অভিযোগ। আসামি গ্রেফতারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রজ্ঞাপন জারি। এবং জামালপুরে চাহিদার তুলনায় প্রস্তুত দ্বিগুণ পশু, লাভের আশা খামারিদের। হবিগঞ্জে ১,০৫০ কেজি ওজনের গরু বাহুবলীর দাম ৮ লাখ টাকা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করেছে আইএসপিআর। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, তালিকায় ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ অন্যান্য ১২ জন ও ৫১ জন পরিবার পরিজন সহ সর্বমোট ৬২৬ জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় পেয়েছিলেন। বেশিরভাগই ২-১ দিনের মধ্যে সেনানিবাস ত্যাগ করেন। শুধুমাত্র মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষার উদ্দেশ্যেই এই ব্যবস্থা নেয় সেনাবাহিনী। এর মধ্যে ৫ জনকে তাদের বিরুদ্ধে মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলেও জানায় আইএসপিআর। এ নিয়ে যে কোনো ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকারও আহ্বান জানায় সংস্থাটি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এই তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানান তিনি। গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্থা নিয়ে কাজ করতে না পারার ক্ষোভ থেকে ডক্টর ইউনূস এমন সিদ্ধান্তের কথা ভাবছেন বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মুজিবুল আলম প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। বৈঠকে ডাক্তার শফিকুর রহমান প্রধান উপদেষ্টার প্রতি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানান। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে রোডম্যাপ না দিলে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। গুলশানে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গণ অভ্যুত্থানের চেতনা অনুযায়ী সরকার নিরপেক্ষভাবে জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ। তারা কোন কোন মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সাংবাদিক ভাই ও বোনেরা,
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান জানাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন। এতে স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, গণ অভ্যুত্থানের 9 মাস পার হলেও জনপ্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে তা প্রশ্নের সম্মুখীন। অন্তর্বর্তী সরকারের পক্ষপাতমূলক বিভিন্ন কর্মকাণ্ডে ইতোমধ্যেই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে। নতুন একটি রাজনৈতিক দলের সদস্যদের উপদেষ্টা পরিষদে উপস্থিতি সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে দাবি করেন তিনি। ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতায় অবস্থান বজায় রাখা দরকার, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করাই যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। ঐকমত্যের ভিত্তিতে সংস্কার সনদ তৈরির প্রক্রিয়ার মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক দাবি করে তিনি বলেন, এর দায় সরকারের। স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাশীঘ্র সম্ভব জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। এর বিকল্প পরিস্থিতি তৈরি হলে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই ঐক্য বিনষ্টকারী এবং উপদেষ্টা পরিষদে ভারতীয় দোসরদের অপসারণ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই ঐক্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ফাটল তৈরি এবং ভারতীয় আগ্রাসনের রুখতে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সংগঠনটির নেতারা বলেন, যারা জুলাই বিপ্লবকে নিজেদের ব্যবসার হাতিয়ার বানিয়েছে তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। উপদেষ্টা পরিষদ, ভারতীয় দোসর এবং সচিবালয় প্রশাসন থেকে ফ্যাসিস্টদের দোসরের অপসারণ করতে হবে। আগামী 31 মের মধ্যে যদি দোষর মুক্ত সচিবালয় না করা হয় তাহলে জুলাই ঐক্যের মাধ্যমে পুরো সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র দিন। উপদেষ্টা পরিষদের আসিফ নজরুল, আলী ইমাম মজুমদার সহ আরো অনেকে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছে। এই ভারতীয় চরদেরকে, ভারতীয় আধিপত্যবাদীদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করে কাল বিলম্ব না করে উপদেষ্টা পরিষদ সংস্কার করতে হবে। ঈদ উপলক্ষে তৃতীয় দিনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট। ঈদের আগে 7 দিনের টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। একজন ব্যক্তি 4টি আসনের টিকিট একসঙ্গে কিনতে পারবেন। যাত্রীদের সুবিধায় এবার শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে রেলের টিকিট। এ বছরে কোরবানির জন্য জামালপুর জেলায় চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ পশু প্রস্তুত করেছেন খামারিরা। ইতিমধ্যে পাইকাররা বিভিন্ন খামার থেকে পশু কিনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। ভারতীয় পশু না এলে এবার লাভের আশা খামারিদের। এদিকে হবিগঞ্জের মাধবপুরে এক খামারি প্রাকৃতিক খাদ্য দিয়ে 100 ষাঁড় লালন পালন করছেন। তার খামারে রয়েছে জেলার সবচেয়ে বড় গরু। বাহুবলী নামের গরুটির ওজন 1050 কেজি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে জামালপুরে প্রস্তুত রয়েছে প্রয়োজনের তুলনায় প্রায় দ্বিগুণ পশু। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা এসে পশু কিনে রাজধানী সহ দেশের বড় বড় হাটগুলোতে নিয়ে যাচ্ছেন। জেলার খামারগুলোতে 700 থেকে 900 কেজির গরুর সংখ্যাই বেশি। তবে এবার জেলার সবচেয়ে বড় গরু শাহানশা
শহরের রশিদপুরে লাভলি অ্যাগ্রো ফার্মে 1000 কেজির এই সারটির দাম 6.5 লাখ টাকা হাঁকছেন মালিক মোশাররফ হোসেন। এবার পশুর দাম কিছুটা বেশি। খামারিরা বলছেন খাদ্যের দাম বেড়ে যাওয়ায় কোরবানির পশু লালন পালনে তাদের খরচ বেশি হয়েছে। খামার থেকে যদি বড় গরু বিক্রি করা যায় তাহলে একটু সুবিধা হয়, কারণ বড় গরু হাটে ঢাকা নিয়ে গেলে অনেক কষ্ট। আমাদের এবার মূল লক্ষ্য হচ্ছে মানুষের কাছে যেন আমরা নির্মিত চর্বিমুক্ত গরু এবং স্বাস্থ্যসম্মত গরু মানুষদের দিতে পারি, এই লক্ষ্যই আমাদের। খামারিদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। অন্যান্য বছরের নেই, এই বছর আমাদের জামালপুর জেলায় আমাদের কোরবানির পশু দেশের বিভিন্ন জেলাতে আমরা পাঠাবো এবং কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এদিকে হবিগঞ্জের পিওর অ্যান্ড অর্গানিক ডেইরি ফার্মে 100টি সার প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় সার বাহুবলী। এর ওজন 1050 কেজি। খামারির দাম হাঁকছেন 8 লাখ টাকা। আমরা পরিষ্কার খাবার দিই, দানাদার, এরপরে দিচ্ছি আমরা সাইলেন দিই 12টায়, আবার আমরা দানাদার দিই 4টার সময়, আবার রাত্রে আমরা প্রাকৃতিক ঘাস দিই। 2 বছর যাবত এগুলো আমরা করেছি। একটা গরু হলো সুলতান, একটা হলো রাজকুমার, একটা তুফান। সেই বড় গরুগুলা আমাদের খামারের যদি কেউ নিতে চান তাইলে আমরা হয়তো একসাথে বিক্রি করলে আমরা 20 লক্ষ টাকা বিক্রি করে দেবো। ভারত থেকে গরু আমদানি না হলে দেশীয় গরু লালন পালনকারী খামারিরা লাভ হবেন বলে মনে করছেন এই কর্মকর্তা। ইন্ডিয়া থেকে গরু আসার কোনো তথ্য আমাদের কাছে নেই। তারপরেও যদিও এই সময়টা একটু চোরাকার বা চক্রবর্তী সক্রিয় থাকে, যাতে না হয় তার জন্য আমরা পুলিশ প্রশাসন বিজিবির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছি। প্রাকৃতিক খাদ্য দিয়ে লালন পালন করা পশু রোগমুক্ত এবং ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দখল আর দূষণে বেহাল দশা নোয়াখালীর চৌমুহনী খালের। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাবশালীদের দখল ও স্থাপনা নির্মাণের কারণে এ খাল থেকে নামছে না পানি, বাড়ছে জলাবদ্ধতা। ফলে প্রতি বছরই ভয়াবহ বন্যার শিকার হচ্ছে এই অঞ্চলের মানুষ। খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ নেয়ার তাগিদ এলাকাবাসীর। নোয়াখালী প্রতিনিধি সাইফুর রহমান রাসেলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। একসময় নোয়াখালীর চৌমুহনী খাল দিয়ে ডিঙি, মহাজনী আর সাম্পান নৌকা চললেও দখল ও দূষণে এখন পরিণত হয়েছে অভিশাপে। ভূমিদস্যুদের অবৈধভাবে দখল আর ভরাট করে ভবন নির্মাণের কারণে বন্ধ হয়ে গেছে খাল। জলাবদ্ধতার কারণে বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যার কবলে পড়ে নোয়াখালীর 9টি উপজেলার 22 লাখ মানুষ। স্থানীয়রা জানান, বন্যায় প্রতি বছরই গ্রামীণ পাকা সড়ক, কালভার্ট, ফসল ও মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা। এককালে আটিয়াবাড়ি থেকে এই পোলাবাড়িয়া পর্যন্ত এখানে দুই পাশে সাম্পান নৌকা, মহাজনী নৌকা, হাজার হাজার টন নৌকা এখানে থাকতো, মালামাল নিয়ে আসতো বিভিন্ন এলাকা থেকে। ভূমিদস্যুদের এবং জলদস্যুদের আক্রমণে পড়ে আজকে চৌমুহনীর খালটা, বৃহত্তর চৌমুহনী নোয়াখালীর খালটা আজকে ভরাট হয়ে যাচ্ছে। এই চৌমুহনী তথা নোয়াখালীর প্রত্যেকটি খাল যেন খনন করে বা মানুষকে আগাম বন্যার হাত থেকে যেন রক্ষা করে। দখলদারদের পাশাপাশি সড়ক বিভাগও কোনো পরিকল্পনা ছাড়াই খাল দখল করছে বলে অভিযোগ চৌমুহনী ব্যবসায়ী সমিতির। কোনো প্ল্যান ছাড়া এই গাইড ওয়ালটা করতেছে, খালের একটা বৃহৎ অংশ চলে গেছে, এখন এখান দিয়ে ড্রেনের মতো একটা জায়গা হয়ে গেছে। বন্যা জলাবদ্ধতার হাত থেকে রক্ষায় প্রশাসনের নজরদারির দাবি জেলাবাসীর। স্থানীয় সরকার, পৌরসভা তাদের নিজস্ব কর্মপরিধির মধ্যেই বিভিন্ন আপনার ড্রেন, খাল এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে। পাশাপাশি আমাদের প্রশাসনিকভাবে যে অবৈধ উচ্ছেদ কার্যক্রম এটাও চলমান রয়েছে। চৌমুহনী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল খনন করে পানির স্বাভাবিক গতি ফিরিয়ে আনার দাবি নোয়াখালীবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ।
ফিলিস্তিনের গাজা সংকটকে ঘিরে ইরান ও ইসরায়েলের মধ্যে বৈরিতার সামরিক সংঘাত পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, ইরানের পারমাণবিক স্থাপনায় এক সপ্তাহব্যাপী হামলা চালাতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। মার্কিন সামরিক বাহিনীর তত্ত্বাবধানে মহড়া ও ব্যাপক প্রশিক্ষণ চলছে। এজন্য যাবতীয় রসদ ও পরিকল্পনা গুছিয়ে ফেলেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের সম্ভাব্য হামলার হুমকিতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘ মহাসচিবকে লেখা চিঠিতে জানান, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে এর দায় যুক্তরাষ্ট্রকেও নিতে হবে। শুক্রবার রোমে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার ৫ম দফা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বাতিল করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, যা উত্তর আমেরিকার সবচেয়ে পুরনো ও মর্যাদাপূর্ণ এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্প প্রশাসনের চলমান বিরোধকে আরও উস্কে দিল। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম সামাজিক মাধ্যমে এক্সে জানিয়েছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটের প্রোগ্রাম সনদ বাতিল করা হয়েছে, কারণ প্রতিষ্ঠানটি আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে ব্যর্থ হয়েছে। এদিকে হার্ভার্ড প্রশাসন এই পদক্ষেপকে আইন বহির্ভূত উল্লেখ করে বলেছে, বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে আসা শিক্ষার্থী ও গবেষকরা হার্ভার্ড ক্যাম্পাসকে সমৃদ্ধ করেন, যা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে হার্ভার্ডে ভর্তি ছিল ৬,৭০০ জনেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় পড়েছে। এবার খেলার খবর। $১৭৫ দিন পর উইকেট পেলেন সাকিব আল হাসান। তাতে পিএসএল-এ তার দল লাহোর কালান্দার্স করাচি কিংসকে ৬ উইকেটে হারিয়ে জায়গা করে নিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৯০ রান তোলে করাচি। সপ্তম ওভারে বল হাতে নিয়ে সাকিব সাজঘরে পাঠান জেমস ফিন্সকে। তার ওভারে আসে ৪ রান। এই রান তাড়া করতে নেমে আব্দুল্লাহ শফিকের ৬৫ আর ফখরুজ্জামানের ৪৭ রানে ৮ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে লাহোর। আজ ফাইনালে ওঠার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে তারা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করল আইএসপিআর। বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষাৎ। সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত ইসলামীর আমিরের। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করে রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করবে না বিএনপি। হুঁশিয়ারি খন্দকার মোশাররফের। নিরপেক্ষভাবে জনপ্রত্যাশা পূরণে ব্যর্থতার অভিযোগ। আসামি গ্রেফতারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রজ্ঞাপন জারি। এবং জামালপুরে চাহিদার তুলনায় প্রস্তুত দ্বিগুণ পশু, লাভের আশা খামারিদের। হবিগঞ্জে ১,০৫০ কেজি ওজনের গরু বাহুবলীর দাম ৮ লাখ টাকা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।